ধুর ধুর, তুমি একটা অকর্মের ঢেকি। না পারো ভালো মন্দ রান্না করতে, না পারো বাড়ি ঘর সাজাতে। ধুর ধুর, তোমায় যে কি মরতে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ, সেই তো। আমি এখন তোমার চোখে খারাপ, আর বাকি সবাইকার গিন্নিরা ভালো না। নইলে দেখো না, বাকি সবার গিন্নি বাড়িতে ছোট করে হলেও বাগান করেছে, আর তুমি এদিকে কোনো না কোনো এক রাজসভাসদের বউ সীতাহারটা পেয়ে যাবে, আর তোমার ভাগ্যে কাঁচকলা। হ্যাঁ, কি বললে? সীতাহার? ওগো, আমায় একটা কিনে দাও না গো, আমার কতদিনের শখ। মোরো যা শখ বলিহারি, তুমি যদি ভালো ফুলের বাগান করতে পারতে তাহলে রানীমা তোমাকে এমনি খুশি হয়ে সীতাহার দিত। ছি 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 ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজ রানীমা আমার বাড়িতে এসে ফাঁকা উঠোন দেখে চলে যাবে। ধুর ধুর। তাহলে তুমি কিছু একটা করো। রাজকোষ থেকে এতদিন কত কিছু সরিয়েছো বলো, তা আজকে একটা কারো বাড়ি থেকে ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? কথাটা তো মন্দ বলনি। দাঁড়াও দাঁড়াও, আজকে রাতের মধ্যেই দেখছি কি করা যায়। কিন্তু আমাদের রাজসভাসদদের কারো বাড়ির গাছ তুলে এনে আমার বাড়িতে বসালে যে আমি ধরা পড়ে যাব। তাহলে অন্য কারো বাড়ির গাছ সরাও। যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, মিষ্টি সন্দেশ কিছু নিয়ে এসো গে, বেলা হতে চললো যে, মহারাজ এক্ষুনি চলে আসবেন। ওগো যাও গো। আরে যাচ্ছি গো যাচ্ছি। তোমার জন্য ধৈর্য ধরে না। কাজ পড়ে আছে দেখেছো, এখনো গাদা গুত্তের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। এই তো সুযোগ গোপাল, এবার সীতাহারটা আমার গিন্নি পাবে। ঝটপট সব এই গাছকে সাফ করে দে তো। হায় 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 হায়, আমার বাড়ির এতদিনের পুরানো গোলাপ গাছটা উপড়ে নিয়ে গেল। হায় 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 হায়। কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? তোমায় আর কি বলবো গোপাল, এই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের গোলাপ গাছটা নেই, পুরো উপড়ে নিয়ে গেছে। দূর, তুমি আমায় ঝটপট গোটা 50 রসগোল্লা দাও তো, তারপর কাঁদবে। আরে কে আবার ভোলা ময়রার গোলাপ গাছ উপড়ে নিতে যাবে? ভাই অদ্ভুত ব্যাপার তো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, আমার বাগানে সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো! হ্যাঁ, এ কি গিন্নি, আমাদের বাগানের এরকম সর্বনাশ কি করলো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, হায় রে, তোমার আর সীতাহার পাওয়া হলো না। সব তোমার জন্যে। তুমি যদি সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসতে তাহলে আজ এমন কাণ্ড হতো না। আচ্ছা, আমায় দোষারোপ করছো কেন? আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে? আমি স্নানের ঘাটে গিয়েছিলাম জল আনতে। তাহলেই বোঝো তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আমি কিছু জানি না, ওই সীতাহার আমার চাই চাই চাই। চলুন মহারাজ,
আমরা তাহলে এগোই। হ্যাঁ রানী, চল চল চল। আরে তাড়াতাড়ি করো, মহারাজ রানীমার আসার সময় হয়ে গেল। কই সেনাপতি আছো? ওই দেখো, বলতে না বলতে ওনারা এসেও গেছেন। উমা, কি সৌভাগ্য! মহারাজ আসুন, রানীমা ঘরের ভেতরে আসুন, একটু বিশ্রাম করুন, জল মিষ্টি খান। না 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 না, ও সব পরে অন্য একদিন হবে। কই গো, তোমার বাগান কোথায় দেখি আগে? এই তো এইদিকে, এইদিকে আসুন, দেখে যান। এ, এটা এটা কি বাগান? শুধুমাত্র কয়েকটা লঙ্কা জবা? আসলে মহারাজ, আমার গিন্নি তো ওই আমার মতোই শক্তির পূজারী, তাই ওই লাল রং খুব পছন্দের, তাই লঙ্কা জবা গাছ বসিয়েছে। না না, এটা আবার বাগান নাকি? আগে ভালো করে বাগান বানাও, তারপর দেখাবে। চলুন মহারাজ। হ্যাঁ, এই যা। আমার সীতাহার! ওই লঙ্কা জবা মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখো, ভাবো ওটাই তোমার সীতাহার। যত সব। মহারাজ, আপনি আমার মা বাপ, আপনি এর একটা বিহিত করুন। আরে আরে তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটাই তো জানলাম না। তাহলে কি বিহিত করব বলো তো? মহারাজ, কালকে রাতে কেউ আমার ওই বাগানের একমাত্র কমলা গোলাপ গাছটা তুলে নিয়ে পালিয়েছে। পুরো শিকড় শুদ্ধ উবড়ে নিয়ে গেছে মহারাজ। সে কি? জানেন মহারাজ, আমার ওই গোলাপ গাছে কমলা রঙের ফুল ফুটতো, আমার কত শখের গাছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে রাজসভায় এসো, তোমার এই গোলাপ গাছ চুরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা মহারাজ, আচ্ছা। দেখো দেখো, কে এসেছে দেখো। ওমা, কি সৌভাগ্য! তা কই মন্ত্রী মশাই, আপনার ফুলের বাগান কোথায়? এইদিকে। একটা মাত্র গোলাপ গাছ, তাই এরকম শুকিয়ে আছে কেন মন্ত্রী? আসলে মহারাজ, আমার গিন্নির কাজের এত চাপ, তাই গাছের যত্ন নেওয়ার সময় পায় না। আচ্ছা, রাস্তায় আসার সময় ওই ভোলা ময়রা কমলা রঙের গোলাপ গাছ চুরির কথা বলছিল না? এই যে রানীমা বুঝে গেছে নিশ্চয়। এই মন্ত্রী, হ্যাঁ, অন্যের গাছ তুলে এনে নিজের বাগানে বসিয়ে দেবে ভেবেছো? কাক পক্ষী তো টের পাবে না, তাই না? আগে ইয়ে না, মানে হ্যাঁ মানে আমি চুরি করিনি মহারাজ। ছি মন্ত্রী মশাই, আপনার লজ্জা করে না অন্যের গাছ এভাবে নিজের বলে চালাতে? এই জঘন্য অপরাধের জন্য তোমার আজ থেকে 3 মাস বেতন বন্ধ। আর এই গোলাপ গাছ যদি আজকের মধ্যে ভোলা ময়রার বাগানে না ফেরত যায়, তাহলে তাহলে তোমার রাজসভাতেই আসা বন্ধ। দূর দূর, কারোর বাড়ি বাগানই তো মনের মতো লাগছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, রাজসভায় সব শুধু বড় বড় বুকনি দেয়। আসুন মহারাজ, আসুন আসুন, আমাদের বাড়ির ফুলের বাগান দেখে যান, আসুন। ও মা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। বাহ রাজবৈদ্য, বাহ 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 বাহ, তোমার গিন্নির হাতের কাজ তো বেশ সুন্দর। কার গিন্নি সেটা তো দেখতে হবে মহারাজ। আচ্ছা চলি তাহলে, হ্যাঁ, ওই কালকে আবার রাজসভায় বিচারের সময় দেখা হবে। কই গো গোপাল, তোমাদের শখের বাগান কোথায়? আর কি বলবো মহারাজ, আমার গিন্নির নিজের হাতে বানানো বাগান সব গরুতে এসে খেয়ে গেছে। হ্যাঁ, সে কি? কখন? এই তো আজ সকালে মহারাজ। যা, আমার সীতাহারটা যে অন্য কারোর হয়ে গেল গো।
সমস্ত কিছু বিচার বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজবৈদ্যের বাড়ির বাগানই সেরার সেরা। তাই রানীমা তার স্ত্রীকে নিজের হাতে একটা সোনার সীতাহার উপহার দেবেন। কই রাজবৈদ্য গিন্নি, এদিকে এসো। এই গোপাল, শুধু ওই মুখেতে বকচালি দিলে হয় না, বুঝেছো? কাজেও কিছু করে দেখাতে হয়। না, এভাবে রাজবৈদ্য হঠাৎ জিতে যাবে এটা হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। আমাদের রাজ্যে কাছাকাছির মধ্যে শুধুমাত্র ভোলা ময়রা আর রাজবৈদ্যের বাড়িতেই গরু আছে। যা ভেবেছিলাম তাই। তাহলে রাজবৈদ্য তোমার পেটে পেটে এত শয়তানি? কি হলো আজকে রাজসভায় গোপাল এলো না কেন? দেখুন মহারাজ, নিশ্চয়ই ওর বাগান গরুতে সাফ করে দেওয়ার জন্যে দুঃখে ঘরে বসে ন্যাকা কান্না কাঁদছে। রাজবৈদ্য মশাই, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলুন। গোপাল পেটের রোগে ভুগছে, বিছানা থেকে উঠে মাঠ থেকে এসেই বিছানা করছে। রাজবৈদ্য মশাই, একবার চলুন। না 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 না, আমি রাজসভা ছেড়ে গোপালের চিকিৎসা করতে যেতে পারবো না। রাজবৈদ্য, গোপাল যখন অসুস্থ তখন একজন বৈদ্য বা চিকিৎসক হিসেবে তোমার এটা প্রথম কর্তব্য, রোগীর চিকিৎসা করা। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে যাচ্ছি। রাজবৈদ্য মশাই, আমার খুব অম্বল বুক জ্বালা। একটা অম্বল কমার ওষুধ দিন তো রাজবৈদ্য মশাই, যাতে খাবার হজম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাচনটা দিনে 3 বার খাবে, দেখবে সব অম্বল, চোয়া ঢেকুর, বুক জ্বালা সব চলে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। শোনো গিন্নি, কালকে তোমার একটা কাজ করতে হবে। ছলনা করে সীতাহার কবজা করা আমি বের করছি। আমায় কি করতে হবে বলো? আমার সর্বনাশ হয়ে গেল। রাজবৈদ্য মশাইয়ের ওষুধকে আমার স্বামীর পুরো শরীরটাই হজম হয়ে গেছে। এই দেখুন মহারাজ, শুধু ওনার ধুতি, গামছা আর কয়েকটা মাথার চুল পড়ে আছে মহারাজ। সে কি রাজবৈদ্য, তুমি কি ওষুধ দিয়েছো? না মহারাজ, গোপাল গিন্নি তাহা মিথ্যে বলছে। এ অসম্ভব। আমার ওষুধে শুধু খাবারই হজম হবে, মানুষ নয়। না মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ। আমার স্বামী আর ইহ জগতে নেই। হায় 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 হায়। আমার রাজবৈদ্য, তুমি যে করেই হোক গোপালকে ফিরিয়ে আনো, নইলে তোমার ভিটে মাটি চাটি করে এই রাজ্য থেকে আমি তোমায় বিদেয় করে দেব। হ্যাঁ, এ আমি কি ফ্যাসাদে পড়লাম রে বাবা? কিরে রাজবৈদ্য, ঘুমাচ্ছিস? কে কে? আমি গোপালের ভূত। আমি তোকে তুলে নিয়ে যাব। তুই আমায় ভুলভাল হজমের ওষুধ দিয়ে আমার পুরো শরীরটাই হজম করেছিস। আজ আমি তোকে ছাড়বো না। ও ওরে বাবা, ওরে বাবা রে, এ ভূত ভূত, বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার কঙ্কাল সেনা তোর বাড়ি ঘিরে আছে। খপাত করে তুলে কপাত করে তোকে গিলে খাবো। আমার সাথে এরকম করো না গোপাল। তুই কি তোর গরুকে দিয়ে আমার বাগান খাইয়ে ঠিক কাজ করেছিস? আমার ভুল হয়ে গেছে গোপাল, আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আজ তোকে চিবিয়ে খাবো। তুমি যা বলবে তাই করতে রাজি,
কিন্তু কিন্তু আমায় মেরে ফেলো না। আচ্ছা তাহলে তুই একটা কাগজে লেখ, তুই আমার বাগানে তোর গরু ছেড়েছিলি আমার বাগান সাফ করার জন্যে, আর ওই যে সীতাহারটা তোর স্ত্রী উপহার পেয়েছে সেটা আমায় ওই চিঠির সাথে জানলা দিয়ে ছুঁড়ে দে, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি তাড়াতাড়ি লিখবি না জানলা ভেঙে তোর ঘরে ঢুকবো। ঠিক আছে রাজবৈদ্য মশাই, ধন্যবাদ। আমায় এভাবে বোকা বানালো। গোপাল, সত্যি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, তুমি এত বড় নাটক করলে শুধু সীতাহার পাওয়ার জন্যে? এটা নাটক না মহারাজ, এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে যোগ্য তারই একমাত্র পুরস্কার পাওয়া উচিত। আহারে, কাশিটা বড্ড বেড়েছে। রানীমা, খুব কি কষ্ট হচ্ছে? কি করে যে ঠান্ডা লেগে গেল জানি না। তার উপর তোদের মহারাজ আজ আবার খামবাজ রাজ্যে যাচ্ছেন। যাবার সময় তার কোনো সাহায্যেই লাগতে পারলাম না। সে আপনি আর কি করবেন বলুন, শরীরের ওপর তো কারো কোনো হাত নেই। রাজবুদ্ধি মশাইয়ের পাঁচন খাচ্ছেন, দেখবেন দু একদিনের মধ্যেই ঠিক সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠলেই বাঁচি, এভাবে রোগী হয়ে সারা দিন বিছানায় পড়ে থাকা আমায় কি মানায়? কি, কেমন আছো রানী? ওই একই রকম। তোমাকে এই অবস্থায় রেখে যেতে কিছুতেই মন চাইছে না, কিন্তু কি করব বলো? অত বড় একটা আলোচনা সভা, সভায় স্বয়ং নবাব, তারপর বর্ধমানের রাজা উপস্থিত থাকবেন। আর তুমি তো জানো কিভাবে আমাদের এই বাংলাকে সোনার বাংলা তৈরি করা যায়, তাই নিয়ে অনেক পরিকল্পনা হবে। জানি তো, তাই তো বলছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। ঘুরে এসে দেখবেন ঠিক সুস্থ হয়ে গেছি। সুস্থ হলেই মঙ্গল। শোনো, রাজবৈদ্যকে আমি বলে দিয়েছি সকাল বিকেল তোমাকে দেখে যাবে, কিন্তু এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতেও না একেবারে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমার জন্য এতটা উতলা না হয়ে যে কাজে যাচ্ছেন সেটা ভালো করে আসুন। তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। গিন্নি, গিন্নি, আরে দেখো দেখো, বাজার থেকে আজ কিরকম জ্যান্ত কই মাছ এনেছি। কই মাছ? আহা, খুব ভালো করেছো। কদিন ধরে আমার মনটা কেবল ওই কই মাছ করছিল গো। শোনো, তুমি ততক্ষণ রাধা শুরু করে দাও, আমি একবার চট করে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কেন? এই রাজবাড়ি কেন? মহারাজ তো কদিন হলো খামবাজ রাজ্যে গেছে না, তাই তো রাজসভা এখন না বন্ধ। না, রাজসভা না, আমি যাচ্ছি রানীমাকে একবার দেখে আসতে। গতকাল থেকে রানীমার কাশিটা নাকি খুব বেড়েছে গো। ও মা, সে কি কথা গো? না, তাহলে আর দেরি করো না, যাও চট করে ঘুরে এসো। হ্যাঁ, মন্ত্রী মশাই, যা বলতে এসেছিস চট করে বলে ফেলতো। মানে বলতে এসেছিলাম যে হাট একেবারেই খালি, তাই যদি গরিবের কিছু সাহায্য করতেন। এই দেখো, এমন সময় এসে চাইলি যে দেখ আমারও হাত খালি, তোরা কি যে করিস। খালি তো ভর্তি করে নিন। শুনলাম মহারাজ কদিনের জন্য খামবাজ রাজ্যে গেছেন, এই তো সুযোগ।
না রে, সেটা মনে হয় এবার হবে না। মহারাজ খুব শেয়ানা হয়ে গেছে, রাজকোষের চাবি দিয়ে গেছে মহারানীর হাতে। যাচ্ছে না। তাহলে তো দেখছি আপনার ওই বাড়া ভাতের ছাই পড়ে গেছে একেবারে, খুবই খারাপ ব্যাপার। আরে রাজবৈদ্য না, রাজবৈদ্য, আরে ও রাজবৈদ্য, বলি চললে কোথায়? রাজবাড়িতে। কেন রাজবাড়িতে কেন? রানীমার শরীর গতিক ভালো নয়, কদিন ধরেই কাশি তো হচ্ছিলই, আজ নাকি আবার ওই কাশির সাথে রক্ত পড়েছে। ও বাবা, এ তো খুব চিন্তার কথা। এদিকে মহারাজও কবে ফিরবেন তার ঠিক নেই। চলো আমিও যাব তোমার সঙ্গে। তো এখন বাড়ি যা, আমি রাজবাড়ি থেকে ঘুরে আসি। সম্ভব হলে এই রাজকোষের চাবিটাও নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন কেমন আছেন রানীমা? খুব একটা ভালো নয় গোপাল। কাশিটা কিছুতেই কমছে না। আজ আবার কাশতে কাশতে রক্ত পড়েছে। সে কি? না না, কাশির সাথে রক্ত পড়া তো ভালো কথা নয়। তা রাজবৈদ্যকে কি খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলে। এসে পড়লেন নয়, এসে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, রাজবৈদ্যকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আমাকে আবার তুলে আনলো কখন? বরং বরং আমার কাছ থেকে তো সব কিছু শুনে নিজেই তো আমার পিছু পিছু চলে এলো। আরে আমার ধ্যানমগ্ন হয়ে কি ভাবছো? হ্যাঁ, দেখো দেখো, তাড়াতাড়ি রানীমাকে দেখে রোগের উপশমের কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, বড় করে হাঁ করুন তো দেখি। না 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 না, তেমন ভয়ের কিছুই নেই। আসলে ওই কাশতে কাশতে গলার ভেতরটা মনে হচ্ছে ওই চিড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তার থেকেই রক্তপাত। শোনো বৈদ্য, ভালো দেখে এমন ওষুধ দাও যাতে রানীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। জানেন রানীমা, আপনার অসুখের চিন্তায় কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বেটার ছেলে কিরকম গল্প বানাচ্ছে দেখো। আজ সকালে বাজারে দেখা হতে একবারও তো রানীমার কথা বললো না, উল্টে গুচ্ছের বাজার করে আমার নাকের উপর দিয়ে থলি দুলিয়ে বাড়ি চলে গেল। কাশিটা পুরোপুরি নির্মূল হতে আরো কটা দিন সময় লাগবে। মন্ত্রীমশাই, রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে আবার কোথায়, শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন। কেন রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন? দেখো গোপাল, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বারে, বুঝবো না কেন? মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন। হ্যাঁ, তা অবশ্য দিয়ে গেছেন। তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না, আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না। ব্যাটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে দিল। রানীমা, এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ভালো করে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল, ঘুমটাই এখন খুব দরকার। আমি তাহলে এখন আসছি রানীমা, বিকেলে আবার আসবো। বুঝলে গোপাল, মুখে তো বলে এলাম কাশতে কাশতে গলার ভেতরটা চিড়ে গেছে আর তার থেকেই রক্তপাত হচ্ছে, কিন্তু কিসের কিন্তু রাজবৈদ্য মশাই? সত্যি কথা বলতে কি, রানীমার শরীর গতিক কিন্তু সুবিধার বলে মনে হলো না। আজ না হয় পাচন দিলাম, পাচন খেয়ে সুস্থ হয়ে গেলে ভালো, কিন্তু কিন্তু ভালো না হলে খুবই চিন্তার বিষয়ে গোপাল। কি বলছেন কি? আমি ঠিকই বলছি। এদিকে মহারাজও রাজ্যের বাইরে, তিনি থাকলে এতটা চিন্তা আমার হতো না। তার মানে মহারাজকে খবর পাঠাতে বলছেন? কিন্তু সেখানেও তো সমস্যা। খাম্বাজ রাজ্য তো আর খুব একটা কাছে নয়, দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও 1.5 দিন লেগে যাবে। হ্যাঁ, ওই যাওয়া আসার দূরত্বটা
একটা সমস্যা বটে। যেতে 1.5 দিন, আসতে 1.5 দিন, তারপর মহারাজকে খবর দিয়ে নিয়ে আসা, সবকিছু করতে করতে তো কমপক্ষে 3-4 মতো তো লেগে যাবেই। না না রাজবৈদ্য মশাই, ওই মহারাজের কথা মাথা থেকে নামিয়ে যা করার তা আপনাকেই করতে হবে। আর 2-1 দিনের মধ্যেই রানীমাকে ভালো করে তুলতেই হবে। কি গো, পাতের উপর মাছ নিয়ে কি এত ভাবছো? বলি খেয়ে বলো, তেল কইটা কেমন রেঁধেছি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো খাচ্ছি। না, আজ তো দেখছি তোমার মাথায় চিন্তামণি ভর করেছে। এই এই কি এত ভাবছো বলো তো? ভাবছি মানুষ দূরে কোথাও চলে গেলে বিপদে আপদে তাকে খবর পাঠাবার কোনো ব্যবস্থাই নেই আমাদের কাছে। হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কেন? দেখো, রানীমার এত শরীর খারাপ, অথচ তার সব থেকে কাছের মানুষ মহারাজকে চট করে এই খবর জানানো যাচ্ছে না। অথচ আমাদের কাছে সেই রকম যদি কোনো উপায় থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। এক লহমায় মহারাজ জেনে যেতেন। এই দেখো দেখো, এই উপায় যখন নেই তখন তা নিয়ে 7-5 ভেবে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এই ওসব কথা মাথা থেকে নামিয়ে ভালো করে খাও তো খাও, এই খাও খাও। কাল একবার বিজ্ঞানীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। রানীমা, ফল খাওয়ার পর ওষুধ খেতে হবে কিন্তু। আর কত ওষুধ খাবো বলতো? এখন তো আমি অনেকটা সুস্থ আছি। কাশিও তো তেমন নেই বললেই চলে। তবুও রাজবৈদ্য মশাই নিয়ম করে ওষুধ খাওয়াতে বলে গেছেন। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এখন কেমন আছেন রানীমা? ভালো আছি বৈদ্যমশাই। সত্যি কথা বলতে কি, আপনি ধন্যন্তরী। আপনার ওষুধ যেন কথা বলল। যাক বাবা, ফাঁড়া কেটে গেল। এই কথা কেন বলছো গোপাল? বলছি কি আর সাধে, এদিকে আপনি গুরুতর অসুস্থ, ওদিকে মহারাজ শতেক যোজন দূরে। চিন্তায় তো আমাদের হাত পা পিঠের মধ্যে সেঁধিয়ে যাচ্ছিল। ওষুধটা কিন্তু নিয়মিত খাবেন, আর তেমন কিছু বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠাবেন। এখন তাহলে আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বিজ্ঞানী, বিজ্ঞানী! গোপাল ডাকছে না? বিজ্ঞানী! দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? আচ্ছা বিজ্ঞানী, ধরুন কোনো মানুষ দূরে কোথাও কাজে গেল, হ্যাঁ, সে তো যেতেই পারে। এর মধ্যে তার বাড়িতে কোনো বিপদ ঘটলো, হ্যাঁ, সে তো ঘটতেই পারে। তাহলে মানুষটা সেই খবর পাবে কি করে? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি তো জানেন রানীমার শরীর গতিক ভালো যাচ্ছিল না। হ্যাঁ, কথাটা শুনে অবধি খুব চিন্তায় আছি গোপাল। তা আজ কেমন আছেন উনি? একরকম সুস্থ হয়ে গেছেন। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু আমি যে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না বিজ্ঞানী। কেন? ধরুন রানীমার যদি বাড়াবাড়ি হতো, তাহলে তো সেই খবর মহারাজকে পাঠাতেই 1.5 দিন লেগে যেত। তারপর মহারাজের ফিরে আসা, সেও প্রায় 1.5 দিন। খুবই ন্যায্য কথা বলেছো গোপাল। একমাত্র ঘোড়া ছাড়া আমাদের কাছে না আছে কোনো দ্রুতগামী যান, না আছে খবর পাঠানোর কোনো ব্যবস্থা। দূরত্বের কাছে আমরা সত্যিই বড় অসহায় গোপাল। বিজ্ঞানী হয়েও আপনি এ কথা বলছেন? আচ্ছা, বিজ্ঞান কি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না যা দিয়ে বিপদে আপদে দূরের লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায়? ব্যাপারটা নিয়ে আমিও এক সময় ভাবনা চিন্তা করেছিলাম গোপাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠানোর জন্যে কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলাম, কিন্তু পরে আর নানান কাজের চাপে সেটা আর বেশি দূরে গইনি। হ্যাঁ, এবার সব কাজ ফেলে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন। একবার যদি ওটা আবিষ্কার করতে পারেন না, তাহলে দেখবেন আপনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন। বলছো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই না হয় শুরু করে দেবো, কেমন? কাল নয়, আজই, আজ থেকেই শুরু করে দিন। আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকেই। ঠিক আছে, তাই হবে গোপাল।
না, আজ দুদিন ধরে ঘরের দরজা বন্ধ করে বিজ্ঞানী যে কি করছে কে জানে। দোরগোড়ায় গিয়ে ডাকলেও সাড়া মিলছে না। যাকে কাল ভোর ভোর উঠে একবার ওর বাড়ি যেতে হবে। এই দেখো গোপাল, এখন এই বাটির মতো দেখতে পাত্রটা কানে চেপে ধরে দূরে চলে যাও, অনেক দূরে, ওই ওখানে। আমি এই বাটিটায় কথা বলছি, দেখি তুমি শুনতে পাও কিনা। গোপাল, গোপাল, আমার কথা শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দেখো তো এবারে শুনতে পাচ্ছ কিনা। না, শুনতে পাচ্ছি না কিছু। কিছু শুনতে পাচ্ছ না? আচ্ছা, কি করি কি করি? আচ্ছা আচ্ছা গোপাল, যন্ত্রটা নিয়ে তুমি তোমার ঘরের চালের উপরে ওঠো তো, তারপরে দেখো শুনতে পাও কিনা। কি গোপাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবারে পাচ্ছি, তবে আস্তে আস্তে। কি গোপাল, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ বিজ্ঞানী, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, আড়াল থেকে শুনতে হবে। তার মানে আমার আবিষ্কার ঠিক পথে এগোচ্ছে, শুধু এটাকে আরো উন্নত করে তুলতে হবে। হ্যাঁ, তাই করুন বিজ্ঞানী। আর একবার যদি দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারেন না, তাহলে দেখবেন সারা দুনিয়া আপনাকে কেমন মাথায় তুলে নাচবে। দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার? ওরে বাবা, তাহলে তো ওটা হাতাতে হবে, তারপর সাহেবদের কাছে বিক্রি করে অনেক টাকা। রাজকোষের চাবি পায়নি তো কি হয়েছে, এবার এই যন্ত্র হাতিয়ে দ্বিগুণ কামিয়ে নেব। এবারে এমন জোরে মারবো না, দেখবি আমার গুলি তোরা কেউ ধরতেই পারবি না। ঠিক আছে ঠিক আছে, ওই বড় বড় কথা না বলে মেরে দেখা। বুঝলি পুরি, এই মাঠটা না খুব সুন্দর, কাল থেকে আমরা রোজ এই মাঠেই খেলতে আসবো। কিন্তু একটাই মুশকিল বুঝলি, এই মাঠটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর কত দূর? মাত্র আধ ঘন্টার তো পথ। তাছাড়া আমাদের খেলার মাঠে তো গরু চড়ছে, ওটা মাঠ না গোয়াল ঘর বোঝাই যাবে না। যেদিকেই তাকাও গোবর আর গোবর। ঠিক আছে রে ন্যাপলা, কাল থেকে আমরা এই মাঠেই খেলতে আসবো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথে দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। সাহেব সাহেব, ও সাহেব, কোথায় গেলে সব? আরে মন্ত্রী, কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড? একটা দারুণ খবর নিয়ে এসেছি সাহেব। বলো বলো, কি খবর? আমাদের বিজ্ঞানী একটা দারুণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ গো সাহেব, দূরের লোকের সাথে কথা বলার যন্ত্র। দূরের লোকের সহিত কথা বলার যন্ত্র? হাউ রাবিশ! হাউ স্ট্রেঞ্জ! আমরা এতদিন যা পারিলাম না, সামান্য একজন কালা আদমি তাহা করিয়া ফেলিল। না 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 না, ই একেবারে হইতে দেওয়া যায় না। তা তো যাই না সাহেব, তাই আমি ওটা গোপনে তোমাদের হাতে তুলে দিতে চাই। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যেমন করিয়া পারো ওই যন্ত্র আমাদের হাতে আনিয়া দাও। তা না হয় দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? বলো, কি চাও তুমি? তেমন কিছু নয়, মাত্র 1000 মোহর। ঠিক আছে, তাই পাবে। আগে ওই যন্ত্রটা তো আনিয়া দাও।
গোপাল দাদু কিরে কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, তোরা যা, আমি এর ব্যবস্থা করছি। বলো কি গোপাল, মন্ত্রী এত বড় একটা খারাপ কাজ করতে পারে? ও যে কি পারে আর কি পারে না সেটা একমাত্র ওই জানে, কিন্তু আমাদেরও এর একটা উপযুক্ত জবাব দিতে হবে। যন্ত্রটা লুকিয়ে ফেলতে বলছো? না না, লুকিয়ে ফেললে তো খেল খতম হয়ে যাবে। শুনুন, এমন কিছু একটা করুন যাতে বাক্সের হ্যান্ডেল ঘুরিয়ে যন্ত্র চালু করলেই দুম করে ফেটে যায়। খুব ভালো বলেছো গোপাল, এটাই হবে শটে শটাং সমাচারের। আমি বাক্সের ভেতরে বারুদ ভরে রাখবো। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? জলের মতো বুঝে গেছি। ওই বিজ্ঞানীর হাত পা বাঁধবো আর যন্ত্রটা হাতিয়ে এনে আপনাকে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু এত সব করার জন্য আমরা কি পাবো? হ্যাঁ, আমরা কাজের আগেই পাওনা গন্ডার কথা না আমার ভালো লাগে না। আগে কাজ করে এনে দেখা, তারপর তোদের পুষিয়ে দেব। বুঝলি ঘটা, এটাই মনে হচ্ছে সেই যন্ত্র যেটা মন্ত্রী মশাই হাতাতে বলেছেন। তাহলে তাহলে চল এই যন্ত্রটা নিয়ে পালাই। হ্যাঁ, কিন্তু কিন্তু বিজ্ঞানীর হাত পা বাঁধতে হবে তোরে। দরকার নেই, ও বেটা ঘুমিয়ে একেবারে কাঁদা। দুটো বাটির একটাতে মুখ লাগিয়ে একজন কথা বললেই অন্যজন অপর বাটিতে কান লাগিয়ে সেই কথা শুনতে পাবে। হ্যালো হ্যালো, শুনিতে পাইতেছো? হ্যালো হ্যালো হ্যালো। নো ম্যান নো, কিছু শোনা যাইতেছে না। এই দেখো, বলতেই ভুলে গেছি, ওই যে চার চৌকো বাক্সটার গায়ে হ্যান্ডেল রয়েছে ওটা ঘোরাতে হবে সাহেব। এটা যন্ত্র দিয়া আমাদের মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। হল্ট হল্ট মন্ত্রী, আরে ভাই শুট করিয়া দিব। তোমাকে থামিতে বলিতেছি, আমরা কিন্তু গুলি করিব। থামো মন্ত্রী, থামো থামো বলিতেছি। ওরে বাবা রে, আমার কি হবে রে? আজ যেন আপনাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি এই রাজ্যপাট সামলে একটু তীর্থযাত্রা করতে যাব, কিন্তু ওই যাবো করে আর যাওয়াই হয় না। না না মহারাজ, মন যখন চাইছে তখন না হয় মহারানীকে সঙ্গে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন তীর্থযাত্রা করতে। ঠিক বলেছ মন্ত্রী, এবার যেন মনটা বড্ড টানাটানি করছে। জেগে জেগে শুয়ে শুয়ে সব সময় আমার মনে শুধু এখন ওই একটাই চিন্তা। কি চিন্তা মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে কি এবার ঝুড়ি আর কোদাল নিয়ে আসবো আমি? আরে বাবা, মহারাজের মনে এখন শুধু তীর্থযাত্রার চিন্তা। এ তো অতি উত্তম চিন্তা মহারাজ, আপনি তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। যাবো তো বটে, কিন্তু এদিকে যে এই রাজ্যপাট। সভায় আসতে না আসতেই যে যাওয়ার গল্প শুনছি, তা কোথায় যাবেন মহারাজ? আমি জানি আমি এবার সব বুঝে গেছি। ইয়ে না মানে মহারাজ তীর্থযাত্রায় যাবেন। আমি ঠিক বলেছি তো মহারাজ? বলছো মানে বলে একেবারে রাজ্য জয় করে নিয়েছো। তবে আমি বলছিলাম কি, আর 7-5 না ভেবে আপনি বরং তীর্থযাত্রায় বেরিয়ে পড়ুন। তারপরেই চাষি গেল ঘর আর লাঙল তুলে ধর। তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? তোমার আবার কি হলো? ইয়ে না মানে বলছিলাম যে কি আর হবে, হ্যাঁ মহারাজ না থাকলে রাজকার্য সব শিখেই উঠবে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি নিজের চরকায় তেল দাও। মহারাজ না থাকলে কি হবে? আমি তো আছি, আমি সব দায়িত্ব সামলে নেব। জানি তো। সেই সুযোগে আপনি করবেন সবার ঘটি বাটি চাটি। না না, ঘটি বাটি নয়, তীর্থযাত্রায় গেলে আমি ওই একেবারে ঝাড়া হাত পা হয়ে যাব। তবে মহারাজ,
আমি বলছিলাম কি, তীর্থযাত্রার জন্য কালই একটা ভালো তিথি আছে। যদি যেতেই হয় তবে আর দেরি করবেন না মহারাজ। বেশ, তবে কালই আমি তীর্থযাত্রায় বের হব। ও বাবা, সবাই যে দেখছি আমাকে বিদায় জানানোর জন্য একেবারে সাত সকালে এসেই জড়ো হয়েছ। আপনি তীর্থযাত্রা করে পুণ্য করবেন, আর আমরা আপনাকে বিদায় জানিয়ে সেই পুণ্যের কিছুটা কুড়িয়ে নেব। বাহ 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 বাহ, এটা মন্দ নয়, মতলবটা বেশ ভালো। হ্যাঁ মহারাজ, কথাতেই তো আছে ঘ্রাণেনং অর্ধ ভোজনং। ভোজনই করো আর শয়নই করো, সামলাতে তো আমাকেই হবে। যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি, তাই আমাদের কথা অতটা না ভাবলেও হবে মন্ত্রী মশাই। মন্ত্রী দেখছি এখন থেকেই বেশ চাপ নিয়ে ফেলেছে। আমার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্তে তীর্থযাত্রা করে আসুন মহারাজ, আমি এদিকে সব সামলে নেব। আর মন্ত্রী মশাইকে না হয় আমি সামলাবো, উনি যদি ডালে ডালে যান আমি তাহলে পাতায় পাতায় যাব। সেই বরং ভালো, তোমরা যে যেদিকে পারো যাও, একদিন তোমাদের কাউকেই আর কোনো দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না। সে আবার কি মহারাজ, আমাদের কি কাজকর্ম নেই? ভেবেও দেখলাম তোমাদেরও না মাঝে মাঝে ছুটি দেওয়া দরকার। এটা আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। জানি তো, আর তাই আমি যখন তীর্থযাত্রায় থাকবো তখন রাজসভাতে সবার বেশ অনেক দিন ছুটি থাকবে। সে আবার কি, ভাবলাম কয়েকদিন দিব্যি রাজ্য শাসন করব, তা নয় একেবারে ছুটি। ছুটি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি, গরমকালে পটল ঝিঙে, শীতে মটরশুঁটি। হ্যাঁ হ্যাঁ, এই কদিন তোমাদের সবার কাজের ছুটি, যে যার মতো খাও দাও, আমোদ প্রমোদ করো। আরে এ তো মেঘনা চাইতে জল মহারাজ। অসময় এমন ছুটি দিয়ে আপনি তো একবারে চমকে দিয়েছেন। চিন্তা নেই পণ্ডিত, চিন্তা নেই, চমকের আরো বাকি আছে। তার মানে চমকের ওপর চমক। মনে হচ্ছে মহারাজ মনে মনে বেশ ভালোই ফন্দি ফিকির করেছে। এখন যাওয়ার আগে আমি রাজসভাসদদের মধ্যে বাছাই করা দুজনকে তাদের রসনা তৃপ্তির জন্য দুটো উপহার দিতে চাই। বাছাই করা, তার মানে সবই ভাগ্যের ব্যাপার। সেই দুজন ভাগ্যবান কে মহারাজ? আর যেই হোক তুমি নও। ওহ, খাবার কথা শুনেই জিভ একেবারে লগলগ করে উঠল। সময় পেলে আমি অবশ্য গণনা করে বলে দিতে পারি। গণনা করতে হবে না, কারা উপহার পাবে সেটা আমি একটা ওই ভাগ্য নির্ধারণ পরীক্ষার মধ্যে দিয়েই ঠিক করব। কিন্তু উপহার দুটি কি মহারাজ? উপহার দুটোর মধ্যে একটা গাছে পাওয়া যায়, আরেকটা মাঠে পাওয়া যায়। তাহলে শুরু করুন মহারাজ, আপনার ভাগ্য নির্ধারণ খেলা। এই ঝোলার মধ্যে 8টা চিরকুট আছে, তার মধ্যে দুটোতে লেখা আছে সেই উপহার। এবার সবাই এসে একটা করে চিরকুট তুলে ফেলো। আমারটাতে তো ফক্কা লেখা। দূর দূর দূর, আমার কপালটাই মন্দ। আমারটা তো তাই, দুধ চাই। দেখি আমারটাই কি পড়েছে। ও বাবা, এতেও তো ফক্কা। না না, আমারটাই যেন অন্য কি লেখা আছে। ওরে বাবা, এ আবার কি, গাছ পাঁঠা। এবার আমার পালা, দেখি। আরে সাবাস, আর আমার ভাগ্যে পড়েছে শুধু পাঁঠা। এবার বুঝলে তো, একটা হলো পাঁঠা ছাগল যেটা মাঠে পাওয়া যায়, আরেকটা হলো গাছ পাঁঠা মানে এঁচোড় যেটা গাছে পাওয়া যায়। দূর দূর, আমার কপালটাই দেখছি খারাপ। যা লাভ হবার সে তো গোপালেরই হলো। এখন যাও, উপহার যথা সময়ে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে আমি চললাম তীর্থযাত্রা করতে। কি গো গিন্নি, দেখে দেখে কেমন একটা দাও মেরেছি দেখেছ? দাও আর কি, কপালে ছিল তাই পেয়েছো। সেই জন্যই তো বলে কপালের নাম গোপাল। তবে যাই বলো আর তাই বলো, পাঁঠাটা কিন্তু খুব নাদুস নুদুস হয়েছে, হ্যাঁ, আর স্বাস্থ্যবানও বটে। খাবো কি, দেখেই পেট ভরে যাবে। এই তবে না, আমার ভয় হচ্ছে কেউ আবার নজর দিয়ে দেবে না তো। নজর দিলে? হ্যাঁ, নজর দিলে নজর কাটানোর ব্যবস্থাও না হয় করে দেব, কিন্তু নজরটা দেবে কে? সে আর আমি কি জানি? আমি কি লোকের বাড়ি গিয়ে গিয়ে বলে এসেছি?
তবে আমরা কিন্তু বাড়ি বয়েই এসেছি। আর যেটার জন্য আসা সেটা দেখতেও পেয়েছি। ও মা, এ আমার কি সৌভাগ্য! ভাগ্যে যে কি আছে সে আর তুমি কি বুঝবে, সেটা আমি মনে মনে টের পাচ্ছি। মহারাজ তোমার বাড়ি বয়ে যে উপহার পাঠিয়েছেন সেটা কি আর না দেখে থাকতে পারি? ও এমন নধরকান্তি পাঁঠা দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। আর এমন পাঠা আর কটাই বা আছে এ রাজ্যে? এমন পাঁঠার কদর কজনেই বা করতে পারে বলুন? গোপাল তো মোটেই পারে না। তাহলে কে পারে মন্ত্রী মশাই? কেন আমি? ছাগলটাও তো যেন মনে মনে বলছে আমার বাড়িতে গিয়েই ঘাস খাবে। আর মন্ত্রীমশাই ওকে খাবে। ও মা, ছাগলটা আবার এইসব বলছে নাকি? আপনি ছাড়া ছাগলের মনের কথা আর কেই বা বুঝতে পারে বলুন মন্ত্রী মশাই? আপনি কি চাইছেন সেটা পরিষ্কার করে বললেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, মানে জলের মতন পরিষ্কার করে দিন। ও ভাই গোপাল, বলছি ওই যে ছাগলটা কচি কচি ঘাস খাচ্ছে ওইটাই যে আমার চাই। মন্ত্রী মশাই যখন সরাসরি চাইছেন তখন এতে কোনো দোষ নেই। কি গোপাল, তুমি তো হ্যাঁও করছো না হুঁও করছো না। আগে কি আর বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার মানে আমি পাগল? আপনি যে কি সেটা আর আপনার থেকে ভালো কে জানে মন্ত্রী মশাই? কিন্তু তুমি কি জানো সেটা তো বলবে নাকি? আমার পাঠা আমি দেব না, পরিষ্কার। তাহলে এটাই তোমার শেষ কথা? আমার অনুরোধ তুমি রাখবে না ভাই গোপাল? কি করে রাখি মন্ত্রী মশাই, কথাতেই তো আছে ভদ্রলোকের এক কথা। বটে, তবে আমিও দেখছি ওই পাঁঠার মাংস কার মুখে ওঠে। আপনি কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ মানে না, না দিলে আমি কি আর কেড়ে নিয়ে যাব? ঠিক আছে, তোমার পাঁঠা তোমারই থাক। মহারাজের দেওয়া উপহার যার ঘরে আছে তারই থাক। বলি, মন্ত্রী মশাই যে কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু আমি তো বুঝে গেছি গিন্নি, পুরো ব্যাপারটাই এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। মন্ত্রীমশাই এতবার বললেন তবু গোপাল শুনলো না। এই কাজ করা গোপালের উচিত হলো না। আমার তো মনে হচ্ছে পাঁঠাটাকে খপ করে ধরে ঝপ করে এখানে নিয়ে চলে আসি। না না, আমার মনে হচ্ছে কাজটা অতটা সহজ হবে না। কিন্তু মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না, আমরাই খামোখা ভেবে মরছি। আমি আর কি ভাববো? সোজা আঙুলে যখন ঘি ওঠেনি তখন আঙুলটা বেঁকাতেই হবে। আঙুল বেঁকানো তুচ্ছ ব্যাপার, আমি ইস্পাত দণ্ড গায়ের জোরে বেঁকিয়ে দিতে পারি। হ্যাঁ। ওহ, মহারাজ কি সাথে বলে যে তোমার মাথায় গোবর পোড়া আছে? মনে হচ্ছে মন্ত্রী মশাই মনে মনে কোনো পরিকল্পনা করেছেন। করেছি বই কি, কোনো না কোনো উপায়ে গোপালের কাছ থেকে ওই নধর পাঁঠাটা আদায় করতেই হবে। কিন্তু উপায়টা কি মন্ত্রী মশাই? ভাবো ভাবো, কিভাবে গোপালের কাছ থেকে ওই ছাগল হাসিল করা যায় ভাবো। তখন থেকে ভাবছি একুল ওকুল, ভেবে ভেবে ছিঁড়ছি মাথার চুল। এসেছে এসেছে, এতক্ষণে এসেছে। কি এসেছে? কে এসেছে মন্ত্রীমশাই? আরে বাবা, একটা জুৎসই পরিকল্পনা এসেছে। এই পরিকল্পনাটা কি মন্ত্রী মশাই? না না, সবটা এখন ভেঙে বলা যাবে না, তবে এটা শুনে রাখো যে রাজবাড়ির সামনে একটা যজ্ঞ করতে হবে। আর আবার কি মন্ত্রী মশাই? সেই যজ্ঞটা করবে তুমি। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আমি তো নিজের হাতে যজ্ঞের জন্য ওই বেলকাঠ নিয়ে এসেছি। আমি গণনা করে দেখেছি যজ্ঞের জন্যে এটাই উপযুক্ত সময়। বেশ, তবে আমি যজ্ঞের কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে না থেকে ঝুপঝাপ শুরু করে দাও। আর জ্যোতিষী, তোমাকে যেমনটা বলেছি তেমনটাই করবে। সে আর বলতে। হ্যাঁ হ্যাঁ, যেন ইশারাতেই কাজ হয়, মুখে কিছু বলতে না হয়। চালাও পণ্ডিত, আরো জোরে চালাও। আর কিছু না হোক, জাঁকজমকটা দেখাতে হবে। পণ্ডিত যা ছড়িয়ে বসেছে তাতে আর কিছু হোক না হোক, ওই লোক জানাজানিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। লোকজন নয়, শুধু গোপাল জানলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে।
কেন কেন? ওই দেখুন, গোপাল তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। ওরে বাবা, এ আবার কি কারসাজি? রাজা নেই, তবু রাজার রাজসূয় যজ্ঞ হচ্ছে। রাজ্যের কল্যাণের জন্যে, প্রজাদের কল্যাণের জন্যে এটা তো করতেই হবে। তা বেশ, তা বেশ, কিন্তু এদিকে যে দেখছি ঘি তেল মানে জ্বালানি ছাড়াই যজ্ঞ হচ্ছে। আর উপায় কি? রাজবাড়িতে কেউ নেই, তাই ঘিয়ের জোগাড় হয়নি। তবে এ যা হচ্ছে তাও দেখার মতো। তাহলে এটাই না হয় দেখি। দেখো দেখো, এমন যজ্ঞ কি আর রোজ রোজ হয়? অমঙ্গল নেমে আসছে, অমঙ্গল, ঘোর অমঙ্গল। ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আরে আরে, এর আবার হঠাৎ কি হলো? জ্বালানি ছাড়া যজ্ঞ করার ফল খুব খারাপ হবে। কি আর এমন হবে শুনি? আমি গণনা করে দেখছি, এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ, চরম সর্বনাশ। ওরকম গলা ছেড়ে চিৎকার না করে কি হয়েছে সেটা তো বলুন। কি আর হবে, যা হবার হয়ে গেছে, আমি আর বাঁচাতে পারবো না। আগামী কালই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয় হয়, এ কি কথা শোনালে জ্যোতিষী? মুখ থেকে মুছে গেল যে হাসি। মনে হচ্ছে নাটকটা বেশ ভালোই জমেছে। না না, এক্ষুনি বেশি কিছু না বলে এটার শেষ দেখতে হবে। এই রে, তাহলে কি হবে? কি আর হবে? যে যার মৃত্যুর আগে শেষ ইচ্ছে পূরণ করতে চায় এক্ষুনি বলে দাও। গোপালের বাড়ির ওই পাঁঠার ঝোল খাওয়াই আমাদের সবার শেষ ইচ্ছে। সেই ভালো, মরার আগে যেন ভালো মন্দ খেয়ে মরতে পারি। গোপাল, তুমি একমাত্র পারো সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ না হলে আমাদের নরকে স্থান হবে, শুধু আমার নয় তোমারও। আর আমাদের ইচ্ছে পূর্ণ হলে তোমারও মঙ্গল হবে। এখন আমাদের সবার ইচ্ছে পূর্ণ করবে কিনা এটা গোপালই ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ, রাখে গোপাল, মারে কে? এবার বুঝেছি, তাহলে সবাই মিলে আমার পাঁঠার মাংস খাবে বলে ফন্দি এঁটেছে। কি খালি হাতেই ফিরিয়ে দেবে? না না, সবাই মিলে বললে আমি আর না বলি কি করে? তার মানে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনটা চাইছেন তেমনটাই হবে। আপনারা সকলে আজ রাতে আমার বাড়িতে নৈশ ভোজন করবেন। উমা, গোপালের মন যেন 7 রাজার ধন। বাঁচালে গোপাল, যাক, মরার আগে এবার তাহলে রাজকীয় খাওয়াটা তো হবে। হবে, তবে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। শুভ কাজে আবার শর্ত কিসের? না না, তেমন কিছু নয়। আপনারা রাজসভাসদ, রাজকীয় খাবার খাবেন, তাই আপনারা শুধু রাজকীয় বস্ত্র আর অলংকার পরেই যাবেন। ওহ, এই কথা? কি আর এমন কি, আমরা সবাই রাজি। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। এবার বুঝবে গোপাল কার পাঁঠা আর কে কে খায়। আমিও দেখছি আমার পাঁঠা খেয়ে কার হজম হয়। কই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। এই বলি, হলোটা কি? আজ তোমাকে তোমার হাতের জাদু দেখাতে হবে। উমা, সে আবার কি কথা? না 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 না, ওই সব জাদু টাদু আমার দ্বারা হবে না। হওয়াতে যে তোমাকে হবেই গিন্নি। আর না হলে কি হবে শুনি? না হলে আর কি, 5 জনের সামনে আমার মাথা কাটা যাবে। এই দেখো, ওরকম ঘুরিয়ে ফিরিয়ে না বলে কাজের কথাটা স্পষ্ট করে বলো দেখি। আরে সেটাই তো বলছি, আজ রাজসভাসদেরা আমাদের বাড়িতে নৈশ ভোজন করবেন। নৈশ ভোজ? এই মানে রাতের খাবার? তা কি আনন্দে খাবে শুনি? আনন্দে নয় গিন্নি, বরং বলো দুঃখে। এই মরেছে, দুঃখ আবার কিসের? দূর দূর দূর, আমার আবার সব কেমন গুলিয়ে গেল। হ্যাঁ, আগামীকাল নাকি পৃথিবী ধ্বংস হবে, আর আজকে তাই আমাকে সবার শেষ ইচ্ছে পূর্ণ করতে হবে। এবার বুঝলে গিন্নি? ও, সবার শেষ ইচ্ছে বুঝি তোমার এই পাঁঠার মাংস খাওয়া? এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে ঠিক ধরেছো। সবাই যখন খেতে চাইছে তখন আর মায়া বাড়িয়ে কি হবে? আমি না হয় ভালো করেই মাংস রেঁধে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ করবে, আর আমিও ঠিক সময়ে আমার কাজ করে ফেলবো। সে আবার কি কাজ গো? সেটা যথাসময়েই দেখতে পাবে। এখন চটপট রান্না করে ফেলো, অতিথিরা এলো বললে।
এই যে গোপাল, আমরা এসে গেছি। আমি তো সেই কখন থেকে আপনাদেরই পথ চেয়ে বসে আছি। কিন্তু আমরা যে আর বসতে পারছি না। এদিকে সব তৈরি তো? না মানে ওই পেটের ভেতর যেন একেবারে ছুঁচো লাফাচ্ছে। না, আয়োজন মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, খাবো কি? গন্ধ শুঁকেই তো পেট ভরে যাচ্ছে। তাহলে শুভ কাজে আর দেরি করে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, একেবারে গরম গরম পাতে পড়ে যাবে। আমার কি সৌভাগ্য, আপনাদের মতো অতিথিদের সেবা করতে পারবো। হ্যাঁ, চলে এসো তাড়াতাড়ি, বসে পড়ো আহারে, তারপর দেখবে খানা কয় কাহারে। ওহ, পাঁঠার মাংসটা চমৎকার হয়েছে। মাংস তো নয়, যেন অমৃত। হাড় শুদ্ধ চিবিয়ে একেবারে হজম করে ফেলবো। খান খান, পেট ভরে মন ভরে খান। উরি বাবা, এরপর আরো খেলে বেরিয়ে যাবে প্রাণ। ওহ, জোর খাওয়া হলো আজ। তবে গিন্নি মায়ের রান্নার প্রশংসা করতেই হয়। এমন খাওয়া খেয়ে মরেও আনন্দ, হ্যাঁ কি বলেন? গোপালের পাঁঠার ঘাড় মটকেছে আর আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে এবার আমরা আসি গোপাল। কিন্তু আমার ইচ্ছে যে পূর্ণ হলো না। তোমার আবার কি ইচ্ছে গোপাল? না না, তেমন কিছু নয়, তবে আজ রাতটা যদি আপনারা আমার বাড়িতেই থাকতেন তাহলে আরেকটু অতিথি সেবা করার সুযোগ পেতাম। এ তো অতি উত্তম প্রস্তাব। মা, খাওয়ার পরে আবার শোয়া যা। খেয়ে দে এমনি শরীর চলছে না, এটাই ভালো হলো। বেশ, তবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হোক। মনে হচ্ছে গোপালের মাথাটা বেশ ভালো মতনই চিবিয়েছি। স্বাদের পাঁঠা চলে গেলে এমন দশাই হয়। আসুন আসুন, আপনাদের জন্য আমি শয়নের ব্যবস্থা করেছি। এসে অলংকার আর পোশাক খুলে শুয়ে পড়ুন। পাঁঠার মাংস দিয়ে ভুঁড়ি ভোজ সেরে সবাই বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। এটাই তো আমি চাইছিলাম। যেমনটা ভেবেছিলাম তেমনই হয়েছে। অলংকার পাশেই খুলে রেখেছে, আর ঘুমানোর সময় রাজকীয় পোশাক ঘরের দড়িতে মেলে রেখেছে। না, সবাই দেখছি গাঢ় ঘুম দিচ্ছে, তাই কাজের কাজটা এখনই করে ফেলতে হবে। আমার পাঁঠা পেটে পুড়েছ, এবার তার মূল্য যে তোমাদের চোকাতেই হবে। আরে আরে, ব্যাপার কি? পোশাকগুলো সব গেল কোথায়? শেষে কিনা কপালে এই ছিল। এই আবার কি রকম অরাজকতা? আরে আরে, সবাই যে দেখছি উঠে পড়েছেন। কেন? মনে হচ্ছে দেখে যেন একেবারে চমকে যাচ্ছ। সবাইকেই জানাই সুপ্রভাত। প্রভাতটার শু হলো কই? পোশাক আশাক সবই তো দেখছি গায়েব হয়ে গেছে। কিন্তু আমাদের অত দামি পোশাক সব গেল কোথায়? ওদের কি রাতারাতি পা হলো নাকি ডানা গজালো? তা কেন হবে? আসলে ওই জামা কাপড় হাটে বেচেই তো আমি এই পাঁঠা কিনে এনেছি। হ্যাঁ, বেচে দিয়েছো? কিন্তু কেন? আজ তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই পরলোকে চলে যাবে। মানুষ খালি হাতে পায়ে এই পৃথিবীতে এসেছে আর খালি হাতে পেয়েই যাবে। তাই কাপড়ের আর কি দরকার মন্ত্রী মশাই? তারপরে তুমি সব বেচে দেবে? হ্যাঁ, না না, মরে গেলে তো কিছুই থাকবে না। আপনারা আমার পুরস্কারের প্রাপ্য পাঁঠা হজম করেছেন, আমি তো আর রসনা তৃপ্তি পূরণ না করে থাকতে পারি না, তাই আমিও এটা নিয়ে এলাম। একটা পাঁঠা গেল, তার বদলে আবার একটা চলে এলো। আপনার চাল অনেক আগেই ধরে ফেলেছে গোপাল। তাই তো দেখছি। এই বেশ ভালো হলো, কারো ইচ্ছেই আর অপূর্ণ থাকলো না। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম? বলি আজ তো রাজসভায় ছুটি গো, তো ভাত ভাত খেয়ে সাজুগুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজবাড়িতে। তা হঠাৎ করে রাজবাড়িতে কেন?
রাজবাড়িতে কেন? হঠাৎ করে অনেক দিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে। তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না। তা যাচ্ছ যাও, তবে সন্ধ্যের মধ্যে ফিরে এসো। ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আসবার পথে হাট থেকে কিনে আনবো। এই এই ভালো মাছ পেলে এনো গো। মাছ? রাতের বেলা মাছ খাবে? খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? এই হয়েছে এক জ্বালা, যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক বাড়ছে। আহা, অমন করে বলছো কেন? দুজনেরই তো বয়স হচ্ছে, বলো। কে কবে আছি, কে কবে নেই। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এত মাছ খাবার বায়না। বালাই ষাট, তুমি কেন আগে যাবে বলো? দরকার হলে ওপরওয়ালাকে বলে আমি আগে চলে যাব। হ্যাঁ, আর তা যদি না হয়, যদি আমি আগে চলে যাই? যেতে চাই বললেই কি যেতে দেবো নাকি? দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ বাবা, একেবারে সহমরণ। ভালো ভালো। যাক, বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি। বলছি, ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। যা গরম পড়েছে, তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে। যাই, পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি। কি গো গোপাল বউ, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ওদিকের খবর শুনেছো? কি? কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। উমা, সে কি? কেন, তোমার কর্তা কিছু বলেনি? না তো। আর জিজ্ঞেস করো, দেখো ঠিক জানতে পারবে। চলো ভাই, এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয়। কে জানে বাবা, কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে। আমি চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, কি গরম রে বাবা, কি গরম! কেন যে বঙ্গদত্তি মামা দলবল নিয়ে এই গরমের সময় কৃষ্ণনগরে এলো বুঝি না বাবা। বিম্বদত্তি মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে, কিন্তু যাই কোথা, যেখানেই যাব সেখানেই তো এই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে। দূর ছাই, ভালো লাগে না। উড়ি মারে মা, বউটা কি মোটা সোটা! নিশ্চয়ই ওর বড়কে খুব খাওয়ায়, ভীষণ যত্ন আত্তি করে, না হলে এত মোটা হয় কি করে? যাই, চুপি চুপি বউটার পিছু নি, ওর বাড়িতে গিয়েই সিঁদুরতে হবে। মা, বাড়িটা তো বেশ। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো? কে? আমি গো, আমি। বাপু, নিজের কাছে সকলেই তো আমি, তা তুমি কোন আমি? এর আগে তোমায় তো কখনো দেখিনি। দেখবে কি করে মা, আমি তো আর এই গ্রামের নয়, অনেক দূরে আমার বাড়ি। পথ হারিয়ে এই কৃষ্ণনগরে চলে এসেছি। মা গো, দুটি খেতে দেবে? পরনে লাল পেড়ে শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথিভর্তি সিঁদুর, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে। হ্যাঁ, ওমা, কেন দেব না? বলো কি খাবে? দুটো ভাত আর মাছ। কতদিন যে রান্না মাছ খাইনি। ওমা, কেন দেব না? সতবা মেয়ে, মাছ খেতে চাইছো, অবশ্যই দেব। কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু। রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো। হ্যাঁ। ও
বাবা, সে তো রাত হয়ে যাবে। না 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 না, রাত হবে কেন? সন্ধ্যের মুখেই ফিরে আসবে। আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যেও। সেটাই তো আমি চাই গো মোটা বউ। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাত আর দিন। তা তোমার বরেতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কিপটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। উমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। দাঁড়াও দেখি, দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি, একটু কিছু মুখে দাও দেখি। পুরি মানে মা, ভাজা মাছের কি মিষ্টি গন্ধ আসছে। নিশ্চয়ই ওই শিকেতে হাঁড়ির ভেতর রাখা আছে, একটু খাই। একটা কেমন কচর মচর করে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই এই এই, ও কি মেয়ে, তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, আর শিকে তো অনেক উঁচুতে, অত উঁচুতে তোমার হাত গেল কি করে? হ্যাঁ, কি করে? আমার হাত যে অনেক দূর অব্দি যায়। আমি কি দেখছি? আমার ঘরে কে? ভূত 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 ভূত! এবার তোর ঘরের দখল নেব আমি। খুব খিদে পেয়েছে, তোর ছাই কি যে রাধি। হ্যাঁ, 4টি মাছ ভেজে খেলে কেমন হয়? বাজার তো হলো, কিন্তু মাছ তো পাওয়া গেল না। কি হবে এখন? যাকে যাক, সত্যি কথাটাই বলবো মাছ পাওয়া যায়নি। হ্যাঁ, সে কি টাটকা মাছ ভাজার গন্ধ? গিন্নি আমার মাছ পেল কোথা থেকে? না না, আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি। কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে। তাহলে যাই, জিজ্ঞেস করে দেখি। কি গিন্নি, খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি। তা কি মাছ ভাজছো? ও, এই তাহলে আমার বর, ইয়ে মানে মোটা বউয়ের বর। বাটা মাছ গো, বাটা মাছ, খুব টাটকা, মানে সদ্য পুকুর থেকে তোলা। সদ্য পুকুর থেকে তোলা? তাকে দিল? এই রে, এখন কি বলি? ওই তো যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না। ও, হারান? হ্যাঁ 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 হ্যাঁ, হারান হারান। ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল, আমি চাইতেই দিয়ে দিল। পয়সা? এই রে, এখন কি বলি? না না না, পয়সা নেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখা হলে দিয়ে দেব। তা আজ কি রাজ্য? ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল।
বাহ বাহ বাহ, সাটিয়ে খাবো আজ। হ্যাঁ বলছিলাম এই একটু মুড়ি মেখে দি। না না, এখন আর কিছু খাবো না। মহারাজ না আজ খুব খাইয়েছেন। যাক বাবা, বুঝতে পারিনি আমাকে নিজের বউই ভেবেছে। কি ব্যাপার, এরকম তো কখনো হয় না। রোজই তো আমার খাবার পরই গিন্নি খেতে বসে, কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি। এর কি গপ গপ করে খাচ্ছে, বাপরে বাপ। এবার মাছ দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি আশ্চর্য, বরাবর তো আমাকে বেশি দিয়ে নিজে কম করে নেয়, আজ তো দেখছি 3টে বাটা মাছই ওর পাতে। কি জানি বাবা। হারান, এই হারান। আরে কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত? বৌদিদিকে মাছ? না 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 না, আমি তো কোনো মাছ দিইনি। তাহলে তোর বৌদিদি যে বললো? মনে হয় ভুল বলেছে। হ্যাঁ, গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, তুই যা। কাল গিন্নির অমন রাক্ষসের মতো খাওয়া, আজ হারানের মাছ না দেওয়ার কথা। না 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 না, হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা। বলো। জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে, তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ আমাদের পুকুরে জাল দিয়েছে, দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি, নিয়ে যাও। ও বাবা, চুনো মাছ! ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আরে এই দেখো, পুটির মা তোমার জন্য 1 থলি চুনো মাছ পাঠিয়েছে। পুটির মা? কে পুটির মা? এই দেখো, সকাল সকালে কি রকমের রসিকতা। হ্যাঁ, পুটির মাকে তুমি চেনো না? ইরে, মুখ ফসকে একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির মা, পুটির মা। তা আমার জন্য মাছ পাঠিয়েছে? আহা, কি ভালো মেয়ে। দাও দাও দাও। আচ্ছা, কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে। প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা, তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ গপ করে খাওয়া, আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা। আচ্ছা, ওকে ভুলো রোগে পেল না তো? উফ, যা গরমটা পড়েছে, বাপরে। কেমন যেন একটা কচর মচর করে শব্দ ভেসে আসছে না? রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো? ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা ঘা দেব না। যাই দেখি। হে ভগবান, এ আমি কি দেখছি? আমার যে গিন্নি মাছ কুটে 14 বার হাত ধোয়, সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে। না 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 না, মাথার গন্ডগোল। হ্যাঁ, গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে। রাজবৈদ্য, রাজবৈদ্য! কি ব্যাপার গোপাল, এমন অসময়ে আমার বাড়িতে? আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্যমশাই? মানে? আমার গিন্নির মাথাটা মনে একটু বেগড়াবাই করছে, বুঝলেন? এই বয়সেই মাথার গন্ডগোল? তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো? তাহলে তো
বড় চিন্তার কথা। আপনি আপনি এক্ষুনি একবার চলুন। তা তো যেতেই হবে। তুমি বরং একটু দাঁড়াও গোপাল, আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার কিচ্ছু হয়নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমি বুদ্ধি দেখাবো না, ছেড়ে দাও আমায়। ঠিক আছে মানছি তো কিছুই হয়নি তোমার, কিন্তু রাজবৈদ্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? এসো মা, এসো, একবার বসো তো। একবার ওই হাতটা বাড়াও দেখি মা, নাড়িটা তো একবার দেখতে হবে মা। কি হলো রাজবৈদ্য? এ কি করে সম্ভব? সুস্থ শরীর, অথচ অথচ একবার নাড়ি পাচ্ছি আর একবার নাড়ি পাচ্ছি না। এই 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 তো নাড়ি স্পন্দন। হ্যাঁ, এই তো। আবার আবার চলে গেল। কি আশ্চর্য! বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য? আমি এখন উঠছি গোপাল, তুমি রাজবাড়িতে একবার এসো তো, ওখানেই না হয় তোমার সঙ্গে কথা হবে। কেমন? একবার এসো রাজবাড়িতে। হ্যাঁ, এসো। কি বলছো রাজবৈদ্য? গোপালের বউয়ের নাড়ির গতি স্বাভাবিক নেই? না মহারাজ, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহারাজ এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি। তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? আগে মহারাজ, গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে, সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি। মহারাজ আপনি কি জানেন যে এই গোপালের গিন্নি কচমচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল? সে কি, কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে? মা গো, ছি! আচ্ছা গোপালের বউকে শেষ অবধি ভূতে ধরলো না তো? ভূতে ধরেনি রানীমা, আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে। সর্বনাশ! তাহলে তো কোনো ওঝা ডাকতে হয়। ওতে কোনো লাভ হবে না মহারাজ, বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না মহারাজ। কথাটা ঠিকই বলেছো, কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কে? মহারাজ, যা করার আমাকেই করতে হবে। তবে একটা কথা, এই কথা যেন পাঁচকান না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল, আমি, তুমি, রাজবৈদ্য আর রানী ছাড়া এ কথা আর কেউ জানবে না। কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি? এক্ষুনি কিছু মাথায় আসছে না, তবে ভাবতে হবে রানীমা, ভাবতে হবে। ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই। আমি এখন আসি। হ্যাঁ, আসি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। আহারে, শেষে বেচারার বউকে পেতনিতে ধরলো। কি করা যায়? কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায়? তোর মাথায় তো কিচ্ছু আসছে না। পেয়ে গেছি, এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি। কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন, অথচ এই সময় বউকে নিয়ে গোপাল যে কি আতান্তরে পড়লো। এত চিন্তা করো না, গোপালের যা বুদ্ধি দেখো, ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তড়াবে। মহারাজ, পেয়ে গেছি মহারাজ, উপায় পেয়ে গেছি। কি রকম? বড় মোক্ষম উপায় রানীমা। জানেন তো, ভূত পেতনিরা আগুনকে খুব ভয় করে। হ্যাঁ, তা শুনেছি বটে। ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে। আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে? হ্যাঁ রানীমা, আমি মরে যাব। মরে যাবে মানে? দিনগুলো বেশ ভালোই কাটছে। ঘরটা কি ঠান্ডা, শুনেই কেমন ঘুম চলে আসে চোখে। এখন পুরো গরমকালটা আমি এখানে খাবো দাবো, আরাম করবো।
গোপাল বউ, ও গোপাল বউ, গোপাল বউ। এই অসময় আবার কি ডাকে? কাকে চাই? সর্বনাশ হয়ে গেছে গোপাল বউ, তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো। ও এটাই মনে হচ্ছে রাজা। কি হয়েছে? এইমাত্র গোপাল মারা গেছে। বুড়োটা এসে গেল, এখন তো তাহলে আমায় মরা কান্না অভিনয় করতে হবে। ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার কি হলো গো? এখানে দাঁড়িয়ে না কেঁদে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো। আমি যাব। অবশ্যই। ওগো, আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কার কাছে থাকবো গো? সেই ব্যবস্থা গোপাল করে গেছে। মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে। তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে। সহমরণ মানে? একসাথে তোমরা চিতায় উঠবে, আমি নিজের হাতে চিতায় আগুন ঝেড়ে দেব। একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে। ওরে বাবা, আগুনে পোড়াবার মতলব? না 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 বাবা, আরে মোটা বউয়ের শরীরে বাসা বেঁধে কাজ নেই, এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। আরে গোপাল বউ, কি এত ভাবছো? চলো চলো, শ্মশানে চলো। মাহেন্দ্রক্ষণ লেগে গেছে। এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে। নন্দন কাননে আমার কাজ নেই, আমি সটকালাম। মার দিয়া কেল্লা, আগুনের ভয়ে পেতনি ভেগেছে। আমি আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। আমার কি হয়েছিল? সে এক অতি গুরুচরণ ব্যাপার। ঘোরটা একটু কেটে যাক, বাড়ি গিয়ে সব বল।